আচ্ছা দেখো তাহলে আগে এমসিকিউ প্রশ্নটা দেখে অনেকেরই সমস্যা আছে না এমসিকিউ প্রশ্নে। দেখো তোমাদের ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কি কি, এখান থেকেও শিখে ভালো। আমি যে এমসিকিউ গুলা দিচ্ছি এগুলার বাইরে 3.1 থেকে এই টাইপের বাইরে এমসিকিউ 3.1 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বোর্ডে। সো এক নাম্বার প্রশ্নটা দেখো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কি। মনে রাখবা ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমি শিখাই দিই। একটা আছে 60 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় যে নামটা, না বড় নামটা মানে ভিত্তিও বড়, নাম অনেক বড়। নামটা কি? সুমেরীয় ব্যাবিলনীয়। সুমেরীয় ব্যাবিলনীয় হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা। এরপর আছে হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে মায়ান। বাকি সবগুলো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। কি কি 10 ভিত্তিক সংখ্যা? 10 ভিত্তিক হচ্ছে ভারতীয়, 10 ভিত্তিক হচ্ছে মিশরীয়, আর 10 ভিত্তিক হচ্ছে কি চৈনিক। এখন মনে রাখবা মিশরীয় আর চৈনিক সভ্যতা, মিশরীয় আর চৈনিক সভ্যতার মধ্যে একটা স্পেশালিটি আছে, এদের কোনো স্থানীয় মান ছিল না। স্থানীয় মান ছিল না, অর্থাৎ এরা কি ছিল? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল। কথা কি বুঝতে পারছো? বাকি সবগুলাই পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল। সংখ্যা পদ্ধতির ইতিহাসে এর বাইরে আর কোনো প্রশ্ন নাই, মুখস্থ হইছে। সবচেয়ে বড় হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা সুমেরীয় ব্যাবিলনীয়, 20 ভিত্তিক হচ্ছে মায়ান, আর বাকি সবই হচ্ছে 10 ভিত্তিক। মিশরীয় আর চৈনিকগুলা নন পজিশনাল বা কোনো স্থানীয় মান ছিল না। ঠিক আছে, তাহলে 1 নাম্বার গেল। এবার আসি 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা সহজ, ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যায়। এটার উত্তর কি ছিল বলো তো? এই যে এটা উত্তর ছিল 101.10111। এটা ক্যালকুলেটরে বসাই দিলে কি বোঝানোর দরকার আছে? আচ্ছা, এরপরেরটাতে আসি। 4 বিশিষ্ট কোড কোনটি? এটা কারো ভুল হইছে? বিসিডি কোড আমি আগের দিনে পড়াইছি। আচ্ছা, এরপরেরটা কি? 5D15, এটা কত করে বাড়তেছে? 8 করে বাড়তেছে। তাহলে 15 এর সাথে হেক্সাডেসিমেলে যদি আমি 8 যোগ করি কত হয়? দেখো হেক্সাডেসিমেলে আমি 15 যোগ 8 সমান এই যে দেখো 1D, ক্যালকুলেটরে সরাসরি চলে আসতেছে আমার। তাহলে এটা কি উত্তর? 1D উত্তর। তাহলে এটা হচ্ছে 1D উত্তর। এরপরে আসি 5 নাম্বারে। 5 নাম্বারে কি বলছে? ক্লাসে আইসিটি শিক্ষক হাবিজাবি বলছে আইসিটি শিক্ষক এত ও এত এর যোগফল নির্ণয় করতে বললেন। তাহলে এত আর এত যোগফল আমি আগে নির্ণয় করি। যোগফল নির্ণয় করলে কত হয়? বাইনারিতে আমি যদি যোগফল নির্ণয় করি তাহলে কত হয়? 101111 যোগ 110110 ইকুয়াল টু, তাহলে হচ্ছে 1101.01। এখন এটা থেকে মাইনাস যদি আমি করি কত? 110111, তাহলে কত হয়? না না না, ভুল হয়েছে। 110111 মাইনাস হচ্ছে 1101 পরে কি 01, যে 10 আসছে না? 10 মানে কত? 10.10, 2 ঘর আগে 10.3। আচ্ছা, এরপরে এটা সহজ। এটা কি? এটা কেমনে করবো? এটা কি পারছি? এটার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। এটা ভুল করছো নাকি? এটা কিন্তু এটার উত্তর না, নীলয় ভুল করছে। নীলয় ভুল করো না, এটা কে জানি ভুল করছে। এটার উত্তর হচ্ছে
না এটা না, এটা ইয়ে হয়েছে, এটা ওইটা না। 6 কত? এটা হচ্ছে 1 আর 3 উত্তর, ঠিক আছে? এটা কি করে দেওয়া লাগবে? পারবা না? পারবা না? আচ্ছা, 102 আয়াতের যোগফল, এটা সহজ। এটার উত্তর হচ্ছে এই। প্যারিটি বিট যুক্ত কত বিটের? আজকে হচ্ছে 7 বিটের, এর সাথে একটা বিট অতিরিক্ত যোগ করলে সেটাকে, সেই অতিরিক্ত বিটটাকে বলা হয় হচ্ছে প্যারিটি বিট। এটা হচ্ছে 8 বিটের হয়। 72 এর বেশি রেকর্ড কত? এটা আমরা পারি। এটা হচ্ছে কত? এই যে এটা ঘ উত্তর। কোনটা? 4 নাম্বার উত্তর এটা। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? আজকি হচ্ছে 7 বিটের, আর আজকি 7 বিটের সাথে অতিরিক্ত একটা বিট যুক্ত করলে সেই অতিরিক্ত বিটটাকে বলা হয় প্যারিটি বিট। তাহলে আজকি 7 বিট আর প্যারিটি বিট মিলে টোটাল কয় বিট হইল? 8 বিট। তাহলে যে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। ওই বিটটা, ওই কোডটাকে, ওই কোডটার নাম হচ্ছে আজকি 8। মনে থাকবে? আচ্ছা, প্যারিটি বিট যুক্ত কোডের নাম হচ্ছে আজকি 8। ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কত? 0, এটা আমরা জানি। 31 এর 2 এর পরিপূরক কত? আচ্ছা, প্রথমে আসি 31 এর বাইনারি কত? 1 2 4 8 16। তাহলে 16 আর 8 24, 24 আর 4 28, 28 এর 2 30, 30 আর কি? আসো, কথা বলবা? তাহলে এটা হচ্ছে কি? কয় বিট হইল? দাও তো, 5 বিট না? 5 বিট, 6 7 8। এখন 2 এর পরিবর্তক মানে ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত, মানে এটা অপরিবর্তিত, বাকিগুলা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 111 4টা 01। তাহলে কোনটা? এই যে, ক্লিয়ার? আচ্ছা, এত সমকক্ষ মান কত? এটার উত্তর হচ্ছে 1 2 3 3টা। এটা সহজ, এটা কঠিন কিছু না। পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে কার মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। এটাও সহজ। I.48 এর সমতুল্য বাইনারি মান কত? এটা হচ্ছে 1টারে 4টে বানাইতে হবে। এটা হচ্ছে 1 1 মানে কত? 1 মানে হচ্ছে 0001, এ মানে হচ্ছে 1010, 0.4 মানে কত? 0100, 8 মানে হচ্ছে 1000। তাহলে এই 3টা 0 বাদ দিলেও হয়। তাহলে কত আছে? 11010, 11010, 01001। এই লাস্টের 3টা 0 বাদ দিলেও হয়। হেক্সাডেসিমাল পদ্ধতিতে 8SC এর পরের সংখ্যা কত? 10। এটা উত্তর। এই এফটা হবে না, 10 হবে এর উত্তর, ঠিক আছে? এটাও সহজ ছিল, কোডিং কোনোটাই ছিল না। 4F.7 এটা ক্যালকুলেটরে করলেই হয়। আর এত, এটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে হয় হচ্ছে 1D2.D0। এটাকে জাস্ট হেক্সাডেসিমালে কনভার্ট করলেই হবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দশমিকের আগের টুকুকে তোমরা সরাসরি ক্যালকুলেটরে কনভার্ট করবা। কথা কি বুঝতে পারছো? বুঝো নাই? দশমিকের আগের টুকু আমি সরাসরি কিসে কনভার্ট করব? ক্যালকুলেটর। আমি দেখি ক্যালকুলেটরে কনভার্ট করি। আমরা হচ্ছে অক্টালে যাই। অক্টালে গিয়ে হচ্ছে কত আছে? 603 কে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করলাম, কত হয়? 183। তাহলে 603 কে কনভার্ট করলে হইলো হচ্ছে কত? 183। আর বাকি থাকে 0.25 কে কনভার্ট করতে হবে। 0.25 কে কনভার্ট করার জন্য 16 দিয়ে গুণ করলেই হবে। 16 দিয়ে গুণ করলে কত হয়? ও সরি, অক্টাল থেকে ডিজিট পদ্ধতি, খালি মান বসে দিলে হবে। তাহলে কত হয়? 010.101। এখন 4টা করে নিলে এতটুকুর মান হচ্ছে কত? 5, আর পিছনে 2টা 0 দিলে কত হয়? 4। তাহলে 183.54 এটা হয়। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো 17 নাম্বার প্রশ্নের উত্তর কত বলো? এটার উত্তর নাই, যার কারণে সবাই 1 বেশি পাইছো। বুঝতে পারছো? এটার উত্তর নাই। এটার উত্তর হচ্ছে বাইনারিতে এত এর 2 এর কমপ্লিমেন্ট কত? এত এর 2 এর কমপ্লিমেন্ট হচ্ছে 10101110। ঠিক আছে? এবং এটা মানে হচ্ছে 117। তাহলে এত এর 2 এর কমপ্লিমেন্ট
দেখো এটা কি পজিটিভ সংখ্যা নেগেটিভ, এটা খুব ভালো করে বুঝো, এটা কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা এটা বলো তো। কেমনে বুঝলাম নেগেটিভ সংখ্যা? 1 আছে, তাহলে নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করতে বলছে, অর্থাৎ নেগেটিভ সংখ্যাকে আবার নেগেটিভ করতে বলছে, তাহলে কি হয়? পজিটিভ সংখ্যা হবে না? তাহলে এখানে পজিটিভ মানে একটাই আছে, 125 আছে, এটাকে যদি 2 এর পরিপূরক করে 125 হয় না, হয় হচ্ছে 117। উত্তর হচ্ছে 117। মাইনাস 293 কে কনভার্ট করার জন্য কত লাগে? 32 বিট লাগে, এটা আমরা জানি, কারণ রেঞ্জটা কত বলো তো? -128 থেকে +127 পর্যন্ত। দুটি সংখ্যার পার্থক্য 1 এ। প্রথম সংখ্যাটি 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখি পারছো? পারো নাই? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবগুলা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করে ফেলবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে কি এখন দেখো খুব সহজ লাগবে, যারা বুঝি না তাদের জন্য বলতেছি। হেক্সাডেসিমেল আছে হচ্ছে 1f, এটা ডেসিমেলে কনভার্ট করলে হচ্ছে 31, তাহলে একটা হচ্ছে 31 আর একটা 58, তাহলে দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 31, একটা যদি 58 আর একটা কত? 58 - 31 না? তাহলে 58 - 31 কত? 31 কত? 27। উত্তর কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে, এটা জাস্ট বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 11011, এই যে 110 হয়ে গেল, এই যে এক উত্তর। 20 নাম্বার বুঝছো? নিচে থাকলে 0, উপরে থাকলে 1, এখানে ফোঁটা দিয়ে কি দুইটা করা হয়েছে না? তাহলে দুইটা 0, উপরে কি হচ্ছে? দুইটা 1, এটা 0 এটা 1, তাহলে উত্তর হচ্ছে 0 1 0 0 1 1 0 1, অর্থাৎ এই যে এটা উত্তর 1 1 0। এমসিকিউ বুঝতে পারছো? এখন আসি সিকিউতে। সিকিউ বুঝো নাই অনেকে, তাই না? আচ্ছা, যখন ম্যাথমেটিক্স দিবে, খেয়াল রাখো, তুমি পারো না হচ্ছে কিছুই। ধরো কথার কথা পরীক্ষার হলে গিয়ে মাথা ঘুরাই গেছে, আমি কিছুই পারতেছি না, আমার ডিজিট পদ্ধতি মনে নেই, আমার কোনো কিছুই মনে নেই। তুমি খালি দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ডেসিমেলে কনভার্ট করলে গুণ পদ্ধতি, আর ডেসিমেল থেকে কনভার্ট করলে ভাগ পদ্ধতি, আর কিছু মনে রাখার দরকার নেই। কি বলছি আমি? ডেসিমেলে কনভার্ট করলে কি পদ্ধতি? গুণ পদ্ধতি, আর ডেসিমেল থেকে কনভার্ট করলে ভাগ পদ্ধতি। তো আমি যেহেতু বুঝতেছি না, আমার ফার্স্ট কাজ হচ্ছে সবগুলাকে কিসে কনভার্ট করা? ডেসিমেলে কনভার্ট করা। এটাকে ডেসিমেলে কনভার্ট করলে হয় হচ্ছে 100, এটা ডেসিমেলেই আছে, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে হয় হচ্ছে 10। বুঝতে পারছো? কত হয়? 10। তাহলে এখন আমি বুঝতে পারবো, বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 100 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মাতার বয়স পিতার বয়সের চেয়ে 10 বছর কম, এখন বলছে 3 জনের বয়সের সমষ্টি কত? এটা ক্লাস 6-7 এর অঙ্ক। ধরি পিতার পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে পিতার বয়স কত? 3x। প্রশ্ন মতে x + 3x = 100, তাহলে 4x = 100, x = কত? 25। বুঝছো না বুঝো নাই? তাহলে পুত্রের বয়স কত পাইলাম? 25 বছর, তাহলে পিতার বয়স কত? 3 গুণ, অর্থাৎ 75 বছর। মিলছে 100 বছর। আর মাতার বয়স পিতার চেয়ে 10 বছর কম, মানে কত বছর? 65 বছর। মিলছে? এই মিলছে নাকি? আচ্ছা, এখন 3 জনের বয়সের সমষ্টি কত? 65 + 75 + 25 কত? 165 বছর। এখন এটা ডেসিমেলে আছে। এখন কারো প্রশ্নে বলছে 16 ভিত্তিক সংখ্যায় যোগ করো, ডেসিমেলে আছে না? যেটাতেই কনভার্ট করতে বলুক তুমি জাস্ট ওটাতে কত কি করতে হবে। যদি 16 বলে 16 ভিত্তিক বলে 16 দিয়ে ভাগ, 7 ভিত্তিক বলে 7 দিয়ে ভাগ, 5 ভিত্তিক বলে 5 দিয়ে ভাগ, 3 ভিত্তিক বললে 3 দিয়ে ভাগ। বুঝতে পারছি? এটাই পারো নাই। আর পিতা পুত্রের বয়সের ব্যবধান 2 এর পূরকের মাধ্যমে নির্ণয় করো। কারো করা আছে মাতা ও পুত্রের, কারো করা হচ্ছে পিতা ও মাতার। খুবই সহজ প্রশ্ন ছিল এটা, ঠিক আছে না? পিতার বয়স ছিল 75 বয়স, মাতার বয়স ছিল 65 বছর, তাহলে 75 প্লাস মাইনাস 65, এরকম না? তাহলে 2 এর পরিপূরক করতে হবে কাকে? 65 কে। 75 এর জাস্ট নরমাল বাইনারি গুণ, এইভাবে ছিল। তো যাই হোক, আমি সলভটা দিয়ে দিব না। 10-এ 10 পাইছো কে কে? সিকিউতে 8 পাইছো, আর কি পাইছো? 10-এ 10
তুমি পাইছো? তোমরা দুইজন আজকে তোমাদের খাতার ছবি তুলে আমার হচ্ছে পাঠাই দিও হোয়াটসঅ্যাপে, আমি পরে গ্রুপে পোস্ট করে দিব, তোমরা দেখে নিও কেমন অঙ্ক করছে। ঠিক আছে, এবার আসো যারা 9 পাইছো তারা কেন 9 পাইছো, 1 নাম্বারও কেন কম পাবো, এটা ব্যাখ্যা লাগবে না? প্রথম কথা হচ্ছে তোমাদের সংখ্যাগুলোর মধ্যে আমি যতগুলা খাতা দেখছি এর মধ্যে একজনের খাতায় পারফেক্ট সংখ্যা হয়েছিল ক নাম্বারের। পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মানের সাথে সাথে অঙ্কের অবস্থান বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যার মান নির্ধারণ করা হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অনেকে সংজ্ঞা লিখছে এইভাবে যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের মান অনেক গুরুত্বপূর্ণ, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের কোনো মানের প্রয়োজনই নাই, খালি অবস্থান হইলেই হবে, এরকমও লিখছে অনেকে। এগুলা কোনো সংজ্ঞা হয় নাই, যাই হোক তারপর আমি মার্ক দিছি অনেকে। এবার আসো হচ্ছে বাইনারি ও বিসিডি কোড 1-9 ব্যাখ্যা করো। এটাতে 1 কাটছে হচ্ছে তাদের যারা হচ্ছে কোনো উদাহরণ দাও নাই, উদাহরণ ছাড়া তুমি ফুল মার্কস পাবা না, তুমি যতই বাংলা কথা লেখো। আর মনে রাখবা ক আর খ, এই একটা জিনিস বলি তোমাদের, শোনো, তোমরা স্টুডেন্ট হিসেবে খাতা পরীক্ষা দিচ্ছ, আমি টিচার হিসেবে খাতা দেখছি। সবসময় মনে রাখবা ক আর খ, একটা টিচার কতে কিন্তু 0.5 দিতে পারে না, পারে? পারে? খতে 0.5 1.5 এই মার্কগুলো দিতে পারে? তো মনে করো তুমি 0 পাওয়ারও যোগ্য না, আবার 1 পাওয়ারও যোগ্য না, আমি তাহলে কি দিব তোমারে? কি দিব? 0.5 তো দিতে পারতেছি না, তাহলে কি দিব? 1 দিব। যেহেতু বোর্ডের খাতা দেখতেছি 1 দিব। এই যে আমি 1 দিলাম, আমার কিন্তু একটা আক্ষেপ আছে, তোমার আমি বাড়াই দিছি, তো তখন আমি তোমার জন্য হার্ড হয়ে যাবো কত নাম্বার প্রশ্নে? গ আর ঘতে। কথা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে টিচারদের মেন্টালিটি, এরকম হয়। তোমাকে যে আমি ক আর খতে এই বোর্ডের ফালতু রুলের কারণে যে 0.5 দিতে পারতেছি না বা বাড়াই দিছি আমি বাধ্য হয়ে, ফালতু লেখছো, তাও আমার 2 দেওয়া লাগছে, কারণ আমি 1.5 দিতে পারতেছি না, 1ও দিতে পারতেছি না। এই যে আমি তোমাকে বাড়াই দিলাম, এই আক্ষেপটা আমি প্রকাশ করবো কি সে গিয়ে গ আর ঘতে গিয়ে। সো তোমরা ক আর খটা এত সুন্দর করে লিখবা যেন গ আর ঘতে তোমার জন্য সিম্পেথি কাজ করে, যে একটু খারাপ লিখছে তারপরে ফুল মার্কস দিয়ে দিই। ক আর খটা খুবই চমৎকার ভাবে লেখার চেষ্টা করবো সবসময়, বড় করে না, সংখ্যাটা সুন্দর করে দিবা। খ নাম্বারটা বানায় তোমরা প্রত্যেকে বানায় লিখছো, খ নাম্বার 1-2 জন হয়তো বই থেকে পড়ে লিখছো, 1-2 জন, আমি বেশি পাইনি, ম্যাক্সিমাম বানায় লিখছো না, ওই ধারণা থেকে লিখছো। বানায় লিখলে নাম্বার ভালো আসবে না, এখানে নাম্বার পায়ে গেলেও গ আর ঘ থেকে ধরা খাবা। তো যাই হোক, আমরা মেইন পড়াতে চলে যাই আজকে। তোমাদের সরলীকরণ শীটটা আজকে দিয়ে দিব আমি, সরলীকরণ আর 2-3টা করে আমরা আজকে চিত্রতে চলে যাব। লেখো। দেখা যায় 54 নাম্বার প্রশ্ন লেখো, 54। হ্যালো, হ্যাঁ, না পড়াইতেছি, ব্যাচ পড়াইতেছি আপু, আমি ডিস অফিসে মিটিং এর কারণে আগের 2টা ব্যাচ পড়াই নাই, এই ব্যাচটাই পড়াইতে আসছি। মিটিং করে শেষ করে ফেলছি, এমন একটা ব্যাচটা পড়াইতেছি। পনেরো মিনিট পরে আসতে পারবো আর কি। আচ্ছা, তাহলে আমি 15 মিনিট পরে আসতেছি। লেখো, প্রশ্ন লিখছো? তোমাদের আগামী দিন সরলীকরণের উপর পরীক্ষা বলছি না, শীট দিয়ে দিব শুক্রবারে পর আছে তোমাদের টাইম, বলছি শুক্রবারে তোমাদের টাইম হচ্ছে আসরের আজান কয়টা হয়?
4:30 4টায় সমস্যা আছে কারো? ঠিক আছে 4টায় দেন। দাদা দাদা আসছি দিয়ে দেখো। আচ্ছা লেখো লেখো। পড়ছো কতটুকু? এটাতে কি করতে হবে ফার্স্টে বলো তো? এ বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার, এরপরে এটা একটা ব্র্যাকেট প্লাস বি ডাবল বার প্লাস সি বার, তাহলে এ বার বি বার সি প্লাস বি প্লাস সি বার। এখন কি করা যায়? হ্যাঁ গুণ করবা আগে? আচ্ছা ভাঙাইছি সমস্যা নাই তো, গুণ করলে আর একটু সহজ হয় না? গুণ করলে দুইটা চলে যায় না? হ্যাঁ 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 এটাই সুবিধা। দেখো এখানে যদি আমি আগে গুণ করি হোলবার ভাঙানোর আগে আমার একটা সুবিধা হয়। সুবিধাটা কি বলতো? বি আর সি চলে যাবে, অর্থাৎ থাকে হচ্ছে এ বি বার সি যোগ 0 যোগ 0 এরকম থাকে। তাহলে এ বি বার সি হোল বার ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার প্লাস সি বার ইকুয়াল টু এ বার প্লাস বি প্লাস সি বার। এটাই অ্যান্সার। কেউ যদি কোনো লাইন না বুঝো আমাকে বলো, আমি বুঝাই দিই আরেকবার। এই 2 নাম্বার লাইনটা কি বুঝছো সবাই? বুঝো নাই? তা আমি জিজ্ঞাসা না করলে বলতা বুঝি নাই? জিজ্ঞাসা না করলে তো বলতে হবে স্যার বুঝি নাই। এই যে দেখো এই হোলবার, এই যে বি বার সি এর সাথে এ প্লাস বি প্লাস সি বার গুণ করে দিব, ঠিক আছে? গুণ করলে কি হচ্ছে? এ বি বার সি যোগ বি বি বার সি যোগ সি বার বি বার সি, এরকম হয় না? এরকম হয়তো, এটা তো বুঝছো। এটা ইকুয়াল টু কি 0 লেখা যায় না, কারণ বি বি বার সমান 0, তাহলে পুরোটা কি হয়ে যাচ্ছে 0। আবার সি সি বার সমানও কি 0, পুরোটা হয়ে যাচ্ছে 0। বুঝতে পারছো? তাহলে থাকতেছে কি এ বি বার সি যোগ 0 যোগ 0। বুঝছি? ওকে নেক্সট প্রবলেমে যাই আমরা। আমরা চলে যাব এরপরে 57 নাম্বার মাই ফেভারিট প্রশ্ন। এটা শুধু আমার ফেভারিট না, এটা অনেক টিচারদেরই ফেভারিট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। লেখো 57 নাম্বার প্রশ্নটা লেখো। দেখছো? আচ্ছা কি লিখছি আমরা? এ প্লাস বি বার সি প্লাস এ বার, এখানে একটা ব্র্যাকেট হবে আর কি, বুঝছো? এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট হবে। এটাকে আমরা ফার্স্টে কি করতে পারি বলো? হোলবার ভাঙাবো? আচ্ছা ভাঙাই, তোমরা বলছো যেহেতু। তাহলে হোলবার ভাঙাইলে এটারে ধরবো এ আর এই পুরাটারে কি ধরবো? বি। তাহলে কি আছে? এ প্লাস বি হোলবার। তাহলে কি হয়? এ বার ইন্টু বি বার সি প্লাস এ বার হোলবার, এরকম না? হোলবার কিন্তু মাঠে এখনো আছে, আবার ভাঙাইতে হবে। তাইলে এ বার ইন্টু এটারে এ ধরি এটারে বি ধরি, তাহলে কি আছে? এ ইন্টু বি হোলবার। তাহলে বি ডাবল বার প্লাস সি প্লাস এ বার হোলবার। এই ব্র্যাকেটটা যদি না দাও তাইলে অঙ্কটা ভুল হবে। এই ব্র্যাকেটটা না দিলে অঙ্কটা ভুল হবে। কেন অঙ্কটা ভুল হবে? তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে এ বার গুণ হবে শুধু কার সাথে? বি এর সাথে, কিন্তু এ বার তো গুণ পুরোটার সাথে, এই কারণে এন ব্র্যাকেট দিতে হবে। এ বার ইন্টু বি প্লাস এই যে এটা ভাঙাবো সি বার ইন্টু এ ডাবল বার সমান এ বার ইন্টু বি প্লাস সি বার এ। এখন আমি কি করব? গুণ করে দিব। গুণ করলে কি হয়? এ বার বি প্লাস এ বার সি বার এ সমান কি লেখা যায়? এ বার বি প্লাস 0 সমান এ বার বি। দেখছো? নেক্সট
61 নাম্বার প্রশ্নটা লেখো। কি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে নাকি? ভেরি গুড। দেখছো এটাতে কি করতে পারি আমি? হোলবার ভাঙাবো, তাই না? কোন হোলবার ভাঙাইলে আমার সুবিধা হবে সেটা বলো। বড়টা না ছোটটা? কেমনে ছোটটা মানে কি সুবিধা? হ্যাঁ আচ্ছা, ভীষণ আছে ছেলেটার, ভীষণ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এ ছোটটাই ভাঙাই আগে, পি প্লাস সি ইন্টু ডি বার ইন্টু সি বার, পুরোটার উপরে হোল বার কিন্তু ভাঙাই নেই এখনো। তাহলে এ ইন্টু বি প্লাস 0, পুরোটার উপরে কি হোল বার, তাহলে কি হয় এ বি 4 সমান এ বার প্লাস বি বার। শেষ। এটা এই ছোটটা ভাঙানোর কারণে এত সহজে করা গেল। আগে যদি বড়টা ভাঙাইতাম তাহলে আরো 3-4 লাইন এক্সট্রা লিখতে হইতো। কেন 4 নাম্বার আসলে বড়ই লিখতে হবে এমন কোন কথা আছে? এখন বলো কোন কি কোন জায়গাটা বুঝো নাই? এই বুঝছো তোমরা? আমি তো আজকে যে মাত্র ডিসি অফিসের মিটিং থেকে আসলাম, বুঝছো? এখানে ন্যাশনাল আইসিটি একাডেমি, ন্যাশনাল আইসিটি ট্রেনিং একাডেমি একটা প্রকল্প হাতে নিচ্ছে। তো এটার জন্য স্টেক হোল্ডার হিসেবে মিটিং কল করছিল। তো এখানে বিভিন্ন কথাবার্তা হইতেছে। তো বলছি যে শিক্ষার সাথে যারা জড়িত আইসিটির তারা একটু কথা বলেন। তো আমাকে বলতে বলছে, পরে আমি কথা বললাম। তো কথা বলার পরে আমি কারিকুলাম বললাম আর কি, যে আমাদের শিক্ষার যে কারিকুলাম ক্লাস 8-এ হচ্ছে পাইথন, ক্লাস 9-এ হচ্ছে পাইথন অ্যাডভান্স, ক্লাস 10-এ হচ্ছে তোমার বেসিক আইসিটি। পাইথন শিক্ষা ক্লাস 10-এ শিক্ষা হচ্ছে বেসিক আইসিটি বাংলা কথাবার্তা। তো ইন্টারমিডিয়েটে আবার দিছে হচ্ছে সি প্রোগ্রাম, যেটা হচ্ছে মানে সি হচ্ছে তোমার সবচেয়ে বেসিক। এরপরে তুমি আস্তে আস্তে আপগ্রেড করবা, পাইথনে যাবা, তারপরে আরো অনেক কিছু যাবা। তো আগে ক্লাস 8-এ শিখাইতেছে পাইথন, পরে বেসিক শিখাইতেছে, পরে শিখাইতেছে হচ্ছে সি, মানে উপর থেকে নিচ দিকে আসতেছে। বুঝো নাই? মানে প্রথমেই মনে করো ক্লাস 8-এ শিখাইতেছে ইন্টিগ্রেশন, পারমুটেশন, কম্বিনেশন, এরপর আস্তে আস্তে যোগ কিভাবে করতে হয় ব্যাপারটা হচ্ছে কারিকুলামে। তো এটা বললাম। তো বলার পরে হচ্ছে বাংলাদেশ এগ্রিভার্সিটির একজন বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্সের এগ্রিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান, সিনিয়র অনেক স্যার প্রফেসর মানুষ। তো উনি আমাকে মানে উনি আর কি আমার কথা রেস ধরে বলতেছে যে মানে আনন্দমোহনের যে আছে উনি খুবই চমৎকার কথা বলছে এসেই। তো বলে লাস্টে বলতেছে যে আমি খুবই হতাশ হয়েছি যে গত 2 বছর আগের যে আইসিটি বোর্ড পরীক্ষার প্রশ্ন, সেখানে একটা প্রোগ্রামিং প্রশ্ন 4টা ভুল ছিল। তো এখন আমার তো একটু গায়ে লাগছে। তো আমি পরে সাথে সাথে আবার নিয়ে বলছি যে স্যার আপনি এই প্রসঙ্গটা টানছেন, আমি খুবই খুশি, কারণ এটা আজকের মিটিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপরেও হচ্ছে যে আমি এই টপিকটা বলতে চাই না এই কারণে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রশ্ন মডারেটর এবং প্রশ্ন সেটার বর্তমানে যিনি আছেন, মানে যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছে ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের, একজন হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টের, আরেকজন হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। পুরা অত্র ময়মনসিংহ বিভাগের সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা যে টিচার আছে তারা কেউ ময়মনসিংহ বোর্ডের এখন পর্যন্ত প্রশ্ন মডারেটর বা প্রশ্ন সেটার হিসেবে। তো সে শুনে তো পুরোপুরি অবাক, কি বলে। ঠিক আছে, আমাদের স্যার দিবে কি সার্টিফিকেট কিসের? দিছিলাম, আরে জানি না, দিবে তারা হয়তো দিবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই সরলীকরণ। মোটামুটি আমাদের অনেকগুলা করছি না এখন পর্যন্ত, বেসিক মোটামুটি হয়ে গেছে না? এই যে আজকে শীট দিয়ে দিব, শীটের এখানে টোটাল আছে হচ্ছে তোমার 82টা, বেশ কয়েকটা কালার আছে, যার যে কালার পছন্দ নিতে পারো। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব এখন লেকচার 4-এ। লেখো
লাইভে একটু ঝামেলা করে, আর লাইভ 30 দিন পরে থাকবে না, এটা নতুন রুল করছে ফেসবুক। এক নাম্বার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা ইকুয়েশন থেকে কিভাবে ট্রুথ টেবিল লিখতে হয়। দেখো ইকুয়েশন থেকে কিভাবে ট্রুথ টেবিল লিখতে হয়, আজকে আমরা এটাই হয়তো শিখতে পারবো, হাতে সময় কম। ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল জিনিসটা তো আমরা বুঝি, তাই না? হ্যালো, ওয়ালাইকুম সালাম। না না, আমি কলেজে নাই, আমি একটু মিটিং এ আছি এখন, হ্যাঁ পরে কথা বলতেছি। আমি ফোন দিচ্ছি, 10 মিনিট পরে ফোন দিচ্ছি। ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল, ঠিক আছে? ট্রুথ টেবিল কি জিনিস এটা কি বুঝো? সত্য সারণী কি জিনিসটা? বিভিন্ন ইনপুট থাকবে তোমার একটা ইকুয়েশনে, অনেকগুলো ইনপুট থাকবে, এবিসি, ইংলিশ লেটার যতগুলো সবগুলোকে বলা হবে ইনপুট। ওই ইংলিশ লেটারগুলোর বা ইনপুটগুলোর যতগুলা কম্বিনেশন বা যতগুলা ভ্যালু সম্ভব হওয়া, প্রত্যেকটা ভ্যালুর জন্য আউটপুট কি সেটা তোমার বের করাটাই হইতেছে ট্রুথ টেবিলের কাজ। একটা এক্সাম্পল দিয়ে একটা ইকুয়েশন লেখো, a bar bc plus abc plus a b bar c লিখছো? a bar bc plus abc plus a b bar c, এই ইকুয়েশনটার আউটপুট ফাইনালি কি হবে, অর্থাৎ এই পুরো ইকুয়েশনটাকে আমি ছোটখাটো ভাবে f দ্বারা প্রকাশ করছি। তো এই f এর মানটা কত সেটা বের করা হচ্ছে আমার টার্গেট। তো আমার প্রথমে আগে বুঝতে হবে এই ইকুয়েশনের মধ্যে টোটাল ইনপুট কয়টা আছে, কেউ বলতে পারবা? কিভাবে বুঝলাম 3টা ইনপুট আছে? ইংলিশ লেটার যে কয়টা আছে ইনপুট হচ্ছে ওই কয়টা। 3টা ইনপুটের জন্য কম্বিনেশন বা সম্ভাব্য মান কয়টা হইতে পারে? 8টা। সূত্রটা কি বলতো? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 3, ইনপুট যেহেতু 3টা, তাহলে কম্বিনেশন কয়টা হবে? 8টা। তাহলে আমি কি করব? 8টা ঘর আগে টানবো। লেখো 8টা ঘর আগে টানো। এখানে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার কলাম কয়টা হবে এটা ডিপেন্ড করবে ইকুয়েশনের উপরে, মনে রাখবা। রো তো 8টা শিওর, রো 8টাই হবে শিওর, কিন্তু কলাম আমার কয়টা হবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ইকুয়েশনের উপরে। তাহলে ইকুয়েশনগুলো কি কি, কলামগুলো কি কি হবে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমার কলাম হবে 3টা, ইনপুটের জন্য 3টা, এটা ফিক্সড। তাহলে এর জন্য একটা কলাম, বি এর জন্য একটা কলাম, সি এর জন্য একটা কলাম। হইল? এই পর্যন্ত তো বুঝছি নাকি? এখন আমার দেখতে হবে ইকুয়েশনের মধ্যে সিঙ্গেল বার কয়টা আছে। সিঙ্গেল বার, হোল বার বলি নাই, সিঙ্গেল বার কয়টা আছে বলো তো? কয়টা আছে? এ আর বি এ 2টা আছে না? এই 2টা সিঙ্গেল বারের জন্য 2টা কলাম করবা। তাহলে এ বারের জন্য একটা কলাম, বি বারের জন্য একটা কলাম, শেষ। আচ্ছা, এবার আসো আমরা ইকুয়েশনের দিকে একটু তাকাই। তোমার দরকার এ বার বি সি, এ বি সি এবং এ বি বার সি, এই 3টার যোগফল, তাই না? এই 3টার যোগফল জানার জন্য তোমার ফার্স্টে কি এটা জানার দরকার আছে না যে এটার মান কত, তারপরে কি জানার দরকার আছে এটার মান কত, তারপরে কি জানার দরকার আছে এটার মান কত। 3টা মান যখন তুমি জানতে পারবা তখন তুমি 3টার যোগফল বের করতে পারবা। কথা কি বুঝতে পারছো? আমি কি সরাসরি 3টার যোগফল বের করতে পারতেছি না। তাহলে আমার ফার্স্টে আগে বের করতে হবে এ বি বার সি এর মান কত। এখন দেখো এখানে আমি কি লিখলাম? এ বি সি। তাহলে সি এর কম্বিনেশন গুলা কি কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বি হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আর এ হচ্ছে 4টা 0 4টা 1। এটা তো আমরা জানি। এখন তাহলে এ বারের মান কি হবে? এর উল্টা মানটা, এর উল্টা মানটা কত? 1 1 1 1 0 0 0 0। এরপর হচ্ছে বি বারের মান, বি বারের মানটা কত? বি এর উল্টা মানটা, অর্থাৎ 1 1 0 0 1 1 0 0। বুঝতে পারছি? তো আমার কাছে কি কি আছে? এ বি সি আছে, এ বি সি এর মান আছে, এ বারেরও মান আছে, বি বারেরও মান আছে। এখন কি আমি এ বার বি সি এর মান বের করতে পারবো না? তাহলে আমরা একটা ঘর করি আগে, যে ঘরটা আমাকে কিসের মান দিবে? এ বার বি সি এর মান দিবে। এ বার
এ বার বি সি এর মান দিবে। এ বার বি সি এর মান কি হবে? এই যে এ বার বি আর সি এই তিনটার গুণফল, এই তিনটার গুণফল কি কি? প্রথমটা হচ্ছে 0, পরেরটাও হচ্ছে 0, তারপরেরটাও 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0। এরপরে আমার দরকার হচ্ছে এবিসি এর মান। এবিসি এর মান কত? এবিসি এর মান হচ্ছে এই প্রথম তিনটার গুণ অর্থাৎ 0 0 0 0 0 0 0 1। এরপর আমার দরকার হচ্ছে এ বি বার সি এর মান অর্থাৎ এ বি বার আর সি এই তিনটার গুণফল। কোনটার গুণফল? এ বি বার আর সি এই তিনটার গুণফল। এই তিনটার গুণফলের জন্য প্রথম চারটা হচ্ছে 0, এরপরেরটা হচ্ছে 0, এরপরেরটা হচ্ছে 1, এরপরেরটাও 0, এরপরেরটা হচ্ছে 1। মিলছে? আচ্ছা, লাস্টে হচ্ছে ফাইনালি হচ্ছে এফ অর্থাৎ এই তিনটা যে তিনটা বের করলাম মাত্র এই তিনটা লাস্টটাও 0। এফ এর মান কি হবে? 0 0 0 1 0 1 0 1 শেষ। এটা হচ্ছে এফ এর উত্তর। এবার আমি আবার শুরু থেকে এক্সপ্লেন করব, যারা বুঝো নাই তারা খুব সুন্দর করে বুঝে ফেলো। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে তিনটা রাশি আছে, তিনটার যোগফল, তাই না? কারণ ফার্স্ট টার্গেট হচ্ছে তিনটার যোগফলটা, প্রত্যেকটার মান আগে আমার জানতে হবে। প্রত্যেকটার মান জানার জন্য এবিসি এর মান জানার দরকার আছে না আগে? তাহলে এবিসি এর ভ্যালুগুলো আমি লিখে ফেলছি, কারণ এটা তো আমি জানি কম্বিনেশনগুলো লিখলেই এবিসি এর ভ্যালু চলে আসে। এরপর আমি কি করছি? এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে সিঙ্গেল বার যেগুলো আছে এগুলোর মান বের করে ফেলছি, অর্থাৎ এ বার আর বি বারের যে ভ্যালুটা আছে সেটা আমি বের করে ফেললাম। ওকে, এই ভ্যালু বের করা তো বুঝছো সবাই নাকি বুঝো নাই? এ বার বি সি এটার মান হচ্ছে কি এ বার বি আর সি এর গুণফল। এখন আমি দ্রুত লিখছি কিভাবে? দ্রুত লিখছি হচ্ছে শূন্যগুলো আগে লিখে ফেলছি। দেখো বি এর প্রথম দুইটা কি 0 না? একটা 0 হইলেই তো 0, যেহেতু গুণ করা হয়েছে, তাহলে এই যে দুইটা 0 হইলো। এরপরে গুণ করে দেখো কি হয় 0, এরপরেরটা হচ্ছে 1, এরপরটা 0 0 0 0 সবগুলাই 0। এরপরে এবিসি, এবিসির ক্ষেত্রে কি দেখো এ এর প্রথম চারটা 0, তাহলে আমি চোখ বন্ধ করে এর প্রথম চারটা 0 লিখতে, মানে এখানে প্রথম চারটা 0 লিখতে পারি। এরপরে দেখো বি এর পরের দুইটা কি 0 না? তাহলে বি এর ক্ষেত্রে পরের দুইটাও কি লেখা যায় 0। আবার সি এরটা কি তারপরেরটা 0, এনও কি লিখছি 0। লাস্ট হচ্ছে তিনটার গুণফল, অর্থাৎ গুণ করছি আমি দ্রুত করার জন্য আর কি। এ বার বি সি, এ বি বার সি, এ বি বার সি এর ক্ষেত্রে কি এর প্রথম চারটা 0 না? আমি চোখ বন্ধ করে প্রথম চারটা কি বসাই দিচ্ছি 0। এরপরে ওগুলো আমি দেখে দেখে গুণ করছি আর কি, যে এ বি বার আর সি, যেহেতু সি 0 আছে 0। এরপরেরটা এটা 1 এটা 1 এটা 1 অর্থাৎ 1। এরপরেরটা এটা 1 সি 0 যেহেতু তার মানে এটা কি হচ্ছে 0। এরপরেরটা এটা 1 সিও 1 কিন্তু বি বার হচ্ছে কি 0, যার কারণে এটা হয়ে গেছে কি 0। এবার হচ্ছে কি করব? এটা এটা এবং এটা এই তিনটার কি করব? যোগফল। যোগফলের ক্ষেত্রে কি হয়েছে? এই তিনটা এগুলা তো সবগুলাই 0, তাহলে 0 হয়েছে। এটার ক্ষেত্রে একটা 1, যোগের ক্ষেত্রে কি একটা 1 থাকলেই 1 না? তাহলে একটা 1 আছে 1, এটার ক্ষেত্রে একটা 1 নাই এই কারণে 0, এটার ক্ষেত্রে একটা 1 আছে 1, এটার ক্ষেত্রে কোনো 1 নাই জন্য 0, এটার ক্ষেত্রে একটা 1 আছে 0। তাহলে কি ট্রুথ টেবিল লেখার সিস্টেমটা কি বুঝতে পারছি আমরা? পারবো? তাহলে বাড়ির কাজ করবা, দেখো বাড়ির কাজ দিব, তার আগে তোমরা শীটগুলা নিয়ে নাও। না, যাদের কাছে আছে, যারা আগেরটা পাইছে তারা নিও না। আরে দিচ্ছি, সরলে করো শীট দিচ্ছি। বই আছে, বই নিয়েছিল তারা, আমাদের নেওয়ার দরকার নেই, বইয়েরই লেকচার কি।
আচ্ছা, এখন এই শীতের 6 নাম্বার প্রশ্নটা করবা, মানে 6 নাম্বার প্রশ্নের যে ইকুয়েশন আছে এটা ট্রুথ টেবিল করবা। এরপরে লেখো 54 নাম্বার একটা করবা, 54। উনচল্লিশ নাম্বার করবা। একুশ নাম্বারটা করবে, 21। শেষ। পরীক্ষা শুধু সরলীকরণের উপর, এগুলো বাড়ির কাজ করে নিয়ে আসবে একটা আলাদা পেজে। শুক্রবার 4টায় মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।